শুভমান গিলের কাছে কি এটাই শেষ সুযোগ? শ্রেয়াস আয়ার কি এবার ফর্মে ফিরবেন? সরফরাজ খান কি অবশেষে ভারতের হয়ে ডেবিউ করবেন? পরপর ব্যর্থ হওয়া শ্রীকার ভারতী কি শেষ পর্যন্ত ভারতের হয়ে কিপিং করবেন? ভারত কি 4 জন স্পিনার নিয়ে খেলতে নামবে? প্রশ্ন প্রচুর। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল এবং তার আগে প্রশ্ন প্রচুর। এই মুহূর্তে ভারতীয় দলের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আজ থেকে 3 বছর আগেও ঠিক এরকম একটা সিচুয়েশন এসেছিল, যখন ক্যাপ্টেন বিরাট কোহলি ছিলেন না, একাধিক প্লেয়ার চোট পেয়েছিলেন। ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই 36 রানে অল আউট হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত ভারত অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে ফিরেছিল। এই মুহূর্তে ভারতীয় দলের অবস্থাও কিন্তু অনেকটা সেরকমই। এই মুহূর্তে বিরাট কোহলি নেই, এই দ্বিতীয় টেস্টেও তিনি থাকছেন না। তার উপরে মোহাম্মদ শামি ছিলেন না, এখনো তিনি নেই। লোকেশ রাহুল এবং জাদেজা তারাও চোট পেয়ে ছিটকে গেছে। পূজারা এবং রাহানে তারা ইতিমধ্যে নেই। শুভমান গিল এবং শ্রেয়াস আয়ার তারা চূড়ান্ত অফ ফর্মে রয়েছেন। শ্রীকার ভারত পরপর ব্যর্থ হচ্ছেন, একজন প্রপার কিপার ভারতীয় টেস্ট দলের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং এই মুহূর্তে অবস্থাটা কিন্তু ততটাই খারাপ। তাহলে 2021 সালে ভারত যেরকম কামব্যাক করেছিল, আরো একবার কি সেরকম কামব্যাক করতে পারবে ভারতীয় দল? দেখা যাক। তবে শুধুমাত্র যে এই সিরিজটা জিতলেই হবে এমনটা নয়, এই সিরিজটা তো জিততে হবে, কিন্তু তারপরে আগামী কয়েক বছরের জন্য একটা সেট টেস্ট দল কিন্তু বানাতে হবে ভারতীয় নির্বাচকদের বা ভারতীয় ম্যানেজমেন্টকে। এবার কিন্তু একটা সেট দল ঠিক করতে হবে যে না, এই দলটাই খেলবে, বারবার কিপার পরিবর্তন এমনটা যেন না হয়। আর অনেক কিছু সমস্যা রয়েছে, সবকিছু সম্পর্কে বলবো। তো আজকের এই ভিডিওতে এই দ্বিতীয় টেস্টে ভারতের প্লেইং 11 কি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। ভাইজ্যাকের মাঠে দ্বিতীয় টেস্ট আয়োজিত হচ্ছে এবং ভারত কামব্যাক করার চেষ্টা করবে, দ্বিতীয় ম্যাচ জিতে কামব্যাক করার চেষ্টা করবে এবং ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই প্রথম ম্যাচে ভারত হোঁচট খায় টেস্টের ক্ষেত্রে, নয় হেরে যায় নয়তো ড্র হয়, সে ঘরের মাঠে হোক বিদেশের মাঠে হোক, তারপরে তো কামব্যাক করতেই হবে। যাই হোক, এই প্লেইং 11 বানানোর ক্ষেত্রে প্রথমে বরং যারা কনফার্ম তাদের নামগুলো বলে নিই, কারণ অনেক পরিবর্তন হতে চলেছে বা হতে পারে। ঠিক আছে, যারা যারা কনফার্ম তাদের নামগুলো আগে বলি, তারপরে বাকি পজিশনে কারা কারা খেলতে পারেন বা কজন স্পিনার নিয়ে ভারত খেলতে নামবে ইত্যাদি ইত্যাদি বলব। প্রথমে ওপেনার রোহিত শর্মা, তিনি থাকবেন। রোহিত শর্মা দলের ক্যাপ্টেন এবং শুধুমাত্র যে অধিনায়কত্ব দিয়ে ম্যাচটা তিনি জেতাতে পারেন বা শুধুমাত্র যে সেইটুকুনি ডিউটি এমনটা নয়, রোহিতের কাছে কিন্তু অনেক কর্তব্য রয়েছে। এই মুহূর্তে রোহিতকে কিন্তু অনেক কিছু করতে হবে। কয়েকদিন আগে একটা দারুণ সেঞ্চুরি করেছেন টি-20 ক্রিকেটে, আমরা প্রচুর প্রশংসা করেছিলাম। এবার টেস্ট ক্রিকেটে কিন্তু রোহিতকে প্রমাণ করতে হবে যে না, তিনি 3 ফরম্যাটেই দুর্দান্ত একজন ক্রিকেটার। অবশ্যই তিনি দুর্দান্ত একজন ক্রিকেটার, কিন্তু এই মুহূর্তে তার থেকে আমরা অনেক বেশি কিছু চাই। রোহিতের থেকে ওই 30-40 রানের ইনিংস আমরা আর চাই না, এবার একটা সেঞ্চুরি চাই। নিজের জন্য খেলুন, দলের জন্য খেলুন, আমি চাই না, এবার রোহিতের থেকে একটা সেঞ্চুরি চাই টেস্ট ক্রিকেটে। ভালো খেলেছেন, গত বর্ডার গাভাস্কার ট্রফিতেও ভালো খেলেছিলেন, কিন্তু টেস্টেও যে রোহিত ঠিক ততটাই দুর্দান্ত প্লেয়ার সেটা আবার রোহিতকে দেখাতে হবে। কোনো রকম মানে তার উপর আস্থা নেই এমনটা আমি বলছি না, কিন্তু লিডার যখন দুর্দান্ত প্রদর্শন করে না, তখন বাকি টিমটা একটা মোটিভেশন পেয়ে যায় এবং রোহিত পারেন সেটা। পরপর উইকেট পড়ে গেল, রোহিতের ক্ষমতা রয়েছে, তিনি যথেষ্ট ভালো খেলতে পারেন এবং সেরকম সিচুয়েশন থেকে ম্যাচ বার করে দিতে পারেন। সুতরাং রোহিত থাকছেন এবং তার দায়িত্ব কিন্তু এক্ষেত্রে আরো বাড়ছে। রোহিত শর্মা তিনি ওপেনার, তার সাথে যশস্বী জয়সওয়াল তিনিও থাকবেন। জয়সওয়াল প্রথম টেস্টের প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছিলেন, সেক্ষেত্রে রোহিতকে আমরা দেখেছিলাম যে তিনি বড় একটা ব্যাকফুটে চলে গেছিলেন, মানে প্রধান কাজটা করছিলেন সেই জায়গাতে জয়সওয়াল। সুতরাং ওই জায়গাতে রোহিত যদি কোনোভাবে ভেবে থাকেন যে আমি ব্যাকফুটে চলে যাচ্ছি, এই কাজটা তো আমার করা উচিত, সেই সিচুয়েশনগুলো যেন না আসে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এমনটাই যে হচ্ছে এমনটা আমি বলছি না, আমি জাস্ট বলছি যে যদি এরকম কিছু চলে আসে যে জয়সওয়াল মারছেন, রোহিত কি করবেন, রোহিত তো রকম একদিকটা ধরে রেখে খেলতে পারেন না, সেরকম যেন কখনো না হয়। দুজনকে ঠিকঠাক কথা বলে বুঝতে হবে যে সিচুয়েশন কি, কোন সিচুয়েশনে আমি খেলবো। প্রথম ইনিংসের ক্ষেত্রে দেখেছিলাম জয়সওয়াল দারুণ খেলছিলেন, অপরদিকে রোহিত সেরকম স্ট্রাইকই পাচ্ছিলেন না এবং তিনি তাড়াতাড়ি আউট হয়ে গেলেন। তিনিও মানে ঠিকঠাক স্ট্রাইক রেট মেনটেন করে খেলছিলেন এবং তাড়াতাড়ি আউট হয়ে গেলেন। দ্বিতীয় ইনিংসে আমরা দেখলাম যে জয়সওয়াল একেবারেই ব্যাকফুটে চলে গেছেন এবং সেই জায়গা থেকে তার ব্যাটে কোনো রানই আসছে না, তখন আবার রোহিত সেই জায়গাতে ঠিকঠাক এগিয়ে নিয়ে গেলেন। সুতরাং দুজনের মধ্যে ভালো রকমই কানেকশন রয়েছে, কিন্তু এমনটা যেন না হয় যে একজন তাড়াতাড়ি আউট হয়ে গেলেন এবং দ্বিতীয় জনকে দায়িত্ব সামলাতে হচ্ছে, সেরকম যেন না হয়। দুজনকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ এবার আমরা দেখতে চাই, দ্যাটস ইট। সুতরাং জয়সওয়াল এবং রোহিত তারা জন ওপেনিং করবেন এবং এবার আরো বেটার শুরু করতে হবে।
3 নাম্বার পজিশন আপাতত কনফার্ম নয় বলছি আমি। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 4টে জায়গায় আমি আপাতত গ্যাপ রাখলাম। 7 নাম্বারে আমি আপাতত অক্ষর প্যাটেলকেই রাখছি, কারণ জাদেজা যেহেতু নেই, বাহাতি স্পিনারের কাজটা এক্ষেত্রে অক্ষর প্যাটেলকেই করতে হবে এবং উইকেট টেকারের কাজটা এবার তাকে করতে হবে। অক্ষর প্যাটেলের বোলিংটা ঠিকঠাকই হচ্ছে, তবে তার ব্যাটিং পজিশন নিয়ে কিন্তু এবার ম্যানেজমেন্টকে ভাবতে হবে। প্রথম ম্যাচে একবার 9 নম্বরে নামলেন ফার্স্ট ইনিংসে, দ্বিতীয় ইনিংসে ডিরেক্ট 5 নম্বরে পাঠিয়ে দেওয়া হলো। একটা তো ফিক্স জায়গা থাকবে, একটু এদিক ওদিক হতেই পারে, কখনো 6 কখনো 7 সেরকম হতে পারে, কিন্তু একবার 9 একবার 5। এক্ষেত্রে আমি 7 নম্বরে অক্ষর প্যাটেলকেই ধরলাম, একজন স্পিনার অলরাউন্ডার, তিনি যেহেতু ব্যাটিংটা করতে পারেন তাই 7 নম্বরে রাখা যেতে পারে, তাকে যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারেন, সাথে অক্ষর থাকছে। 8 নম্বরে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং নিয়ে কিছু বলার নেই, অক্ষর অশ্বিন দুজনই খেলবেন। অশ্বিনের থেকে ব্যাটিংটাও আরেকটু চাই আমরা। প্রথম ম্যাচে সেকেন্ড ইনিংসে দারুণ ব্যাটিং করছিলেন, সেরকমই ব্যাটিংটা দরকার, কারণ যেহেতু জাদেজা নেই, এই স্পিনার অলরাউন্ডারদের কিন্তু আরো বেশি দায়িত্ব নিতে হবে। সুতরাং 8 নম্বরে রবিচন্দ্রন অশ্বিনকে আমি রাখছি এবং একজন পেসার হিসেবে আমি 10 নম্বরেই রাখলাম। 10 নম্বরে আমি রাখছি জসপ্রীত বুমরাকে। বুমরা তো খেলবেন, বুমরাই প্রথম ম্যাচেই প্রমাণ করে দিয়েছে, তার সুইং বলুন, উইকেট টেকিং অ্যাবিলিটি বলুন, দারুণ, বুমরা থাকবে। সুতরাং একজন পেসার হিসেবে আমি আপাতত বুমরাকে রাখলাম, ঠিক আছে। তো এই কয়েকটা জায়গা কনফার্ম, এরা খেলবে। বাকি জায়গাগুলো নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, ঠিক আছে। প্রথমত নাম্বার 3 নাম্বার পজিশন, যেখানে পূজারা একটা সময় ছিলেন, এবার পূজারা নেই, তাহলে পূজারা জায়গাটা কে পূরণ করবে, ঠিক আছে। ভারতীয় দলের ক্ষেত্রে এটা ব্যর্থতা বলবো না কি বলবো আমি জানি না, কিন্তু এত বছরে পূজারা একটা রিপ্লেসমেন্ট ভারতীয় দল তৈরি করতে পারেনি, এটা দেখে কিন্তু একটু আশ্চর্য লাগে যে এত বড় একটা দল, ভারতীয় দল পূজারা একটা রিপ্লেসমেন্ট বানাতে পারলো না। বানাচ্ছিল, হানুমা বিহারিকে তারা ট্রাই করছিল, বিহারি ঠিকঠাক সেট হয়ে গেছিলেন, অন্তত পূজারার মতন বিহারি খেলতে পারেন সেটা আমরা দেখেছিলাম, কিন্তু তারপর বিহারি বাদ পড়লেন এবং বর্তমানে গিল রয়েছেন সেই জায়গাতে। আমি বারবার বলেছি গিল পূজারা হওয়ার চেষ্টা করছেন, যেটা দরকার নেই, গিল পূজারা হতে পারবেন না। গিল বারবার এরকম ধৈর্য ধরে ঠুকে খেলতে পারবেন না, গিলের মতনই খেলবেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আবার পূজারাকে আমাদের মনে পড়বে যে এই 3 নম্বরে একটা পূজারা ছিলেন, গিল সেখানে কিরকম খেলছেন। সুতরাং ইদার গিলের মতন খেলুন এবং ভালো খেলুন, নয়তো গিলকে বাদ দেওয়া হোক এবং পূজারার মতন কাউকে এই জায়গাতে আনা হোক, যে কোনো একটা করা হোক। গিল পূজারা হতে পারবেন না কোনোদিন। এবার দেখা যাক ম্যানেজমেন্ট ঠিক কি চাইছে গিলের থেকে, গিলকে কি ওরকমই 60 বলে 20 রানের ইনিংস তারা চাইছে গিলের থেকে, নাকি গিলের মতন ঠিকঠাক স্ট্রাইক রেট মেনটেন করে ঠিকঠাক ইনিংস তারা চাইছে। সুতরাং 3 নম্বরে গিলের কাছে হয়তো আরো একটা সুযোগ আছে, হয়তো শেষ সুযোগ, হয়তো বা এই সিরিজটা তার জন্য একটা নতুন কি বলবো নতুন ভাবে তাকে ব্যবহার করে দেখতে চাইছে ম্যানেজমেন্ট। হয়তো প্রত্যেকটা ম্যাচে তিনি সুযোগ পাবেন এই সিরিজে, বা হয়তো এটাই তার কাছে শেষ সুযোগ। যদি কিছু ভালো রান করতে পারেন, যদি একটা হাফ সেঞ্চুরি করতে পারেন, তাহলে হয়তো পরের ম্যাচগুলোর জন্য টিকে যাবেন। কিন্তু যদি ওই ডাক আগের ম্যাচের মতন করে, সেক্ষেত্রে কিন্তু মেবি বেশি সুযোগ তার কাছে আর আসবে। সুতরাং গিলকে আমি আপাতত রাখছি, কিন্তু তার সাথে এই জায়গাতে রজত পাতিদার রয়েছেন, যিনি কিন্তু খুব ভালো মতনই এই জায়গাতে থাকতে পারেন, এই জায়গাটা ধরেও নিতে পারেন। 3 নাম্বার পজিশনটা কিন্তু আপাতত খালিই রয়েছে। 4 নম্বরে তো কোহলি নেই বলে 4 নম্বরে অন্য কারোর নাম ভাবা হবে, কিন্তু 3 নম্বর জায়গাটা আপাতত খালি রয়েছে, যেখানে গিল বা রজত পাতিদার বা ওইদিকে হানুমা বিহারি বা ঈশান কিষান যেই আসুন না কেন, ওই জায়গাটা কিন্তু তারা নিয়ে নিতে পারে। সুতরাং গিল এখনো সুযোগ পাচ্ছেন এই কারণেই, কারণ 3 নম্বর জায়গাটা খালি আছে। পূজারা এখন কামব্যাক করছে না, কবে করানো হবে আমি জানি না, আপাতত নেই। সুতরাং রজত পাতিদারের সাথে তার একটা কম্পিটিশন হবে, পাতিদারকে আমি এখানে রাখছি। পাতিদার এর আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছিলেন, ইন্ডিয়া এর হয়ে নিয়মিত খেলেছেন, 80 উপর অ্যাভারেজ রয়েছে তার ইন্ডিয়া এর হয়ে। সুতরাং দেখা যাক, নয় গিল নয়তো পাতিদার 3 নম্বরে। এবার 4 নম্বর পজিশনে যেটা বিরাট কোহলির, আপাতত বিরাট কোহলি নেই, একটা ম্যাচের জন্য এই জায়গাতে অন্য একজন খেলবেন। সেক্ষেত্রে আমি দুটো নাম বলবো, দুটো অ্যাকচুয়ালি 3টে নাম থাকতে পারে। প্রথমত রজত পাতিদার, তিনি একটা অপশন। যদি গিল 3 নম্বরে খেলেন, সেক্ষেত্রে পাতিদারের কাছে 4 নম্বরে খেলারও একটা সুযোগ থাকছে এবং মেবি পাতিদারকে আমরা দেখতে পারি। তার সাথে সরফরাজ খান খুব ভালো একটা অপশন, পাতিদার অথবা সরফরাজের মধ্যে যে কোনো একজন। সরফরাজও খুব ভালো ফর্মে রয়েছেন, ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে একটা সেঞ্চুরি করেছেন, দারুণ ইনিংস খেলেছেন এবং এত বছর ধরে খেলছেন ডোমেস্টিকে, এবার সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং পাতিদার এবং সরফরাজ দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন 4 নম্বরে। বাট যিনি খেলুন তার কাছে মেবি একটাই সুযোগ থাকছে 4 নম্বরে নিজের জায়গা, 4 নম্বরে একটা ভালো ইনিংস খেলার জন্য। নিজের জায়গা পাকাপোক্ত করতে পারবেন না, সেখানে কোহলি আছেন এবং তার সাথে শ্রেয়াস আয়ারের নামটাও আমি বলবো, তাকেও 4 নম্বরে একটা ট্রাই করে দেখা যেতে পারে কোহলির অনুপস্থিতিতে। সুতরাং শ্রেয়াস তো 5এও থাকছেন, মেবি তিনি খেলবেনও। সুতরাং আমি 4 নম্বরে পাতিদার এবং সরফরাজকে আপাতত বলছি, এই দুজনের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবেন এবং মেবি এটাই তার কাছে একটা খুব বড় সুযোগ। মেবি এর পরের ম্যাচে কোহলি ফিরলে তারা বাদও পড়তে পারে, ঠিক আছে। সুতরাং 4 নম্বরে পাতিদার অথবা সরফরাজ। 5 নম্বরে আমি শ্রেয়াস আয়ারকে আপাতত রাখছি,
মেবি শ্রেয়াস আয়ারও বাদ পড়তে পারেন, মানে গিলের মতন তারও অফ ফর্ম, কিন্তু স্টিল আমার মতে শ্রেয়াসকে বাদ দেওয়া হবে না। এক্সপিরিয়েন্স রয়েছে তার এবং ভালো খেলেওছেন বিশ্বকাপে, ফর্ম ভালো, টেস্ট একটু খারাপ, যাই হোক। বাট শ্রেয়াস আয়ারকে আমি আপাতত রাখছি এবং তার সাথে অপশন হিসেবে সরফরাজ খান থাকতে পারেন। মানে ব্যাপারটা এরকম হতে পারে, যদি 3 নম্বরে গিল খেলেন সেক্ষেত্রে 4 নম্বরে পাতিদার, 5 নম্বরে সেক্ষেত্রে সরফরাজকে আমরা দেখতে পারি, অথবা শ্রেয়াস আয়ারও খেলতে পারেন 5 নম্বরে, ডিপেন্ড করছে সরফরাজ অথবা শ্রেয়াসের মধ্যে যে কোনো একজন, মেবি শ্রেয়াসের খেলার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, এবার 6 নম্বরে একজন কিপার চাই। কিপারের সমস্যাটা সত্যি বড় সমস্যা, কি বলবা, মানে ঋষভ পান্ত নেই এত সমস্যা হবে এমনটা আমি ভাবতে পারিনি কখনো। দুটো অপশন রয়েছে, শ্রীকার ভারত এবং ধ্রুব জুরেল। শ্রীকার ভারত পরপর ব্যাট হাতে ব্যর্থ, কিপিং ভালো করেছেন, ধ্রুব জুরেল এখনো সুযোগ পাননি, মেবি ভারতের কাছে ওই আরো একটা সুযোগ আসছে গিলের মতোই, ভারত তো হয়তো লাস্ট একটা চান্স পাবেন, এরপরে হয়তো ধ্রুব জুরেলকে ট্রাই করা হবে, কারণ ঋষভ পান্ত সুস্থ হয়ে উঠছে। শ্রীকার ভারতও জানেন তার কাছে আর বেশি সময় নেই, এবার ফর্মে ফিরতে হবে, দেখা যাক। মেবি শ্রীকার ভারতই খেলবে, তবে ধ্রুব জুরেল অপশন রয়েছেন, দেখা যাক, মেবি শ্রীকার ভারতই থাকছে। এবং শুরুতেই যেটা বললাম, ভারত কি 4 জন স্পিনার খেলাবে সেটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। অক্ষর এবং অশ্বিন তারা দুজন তো থাকছে, ঠিক আছে। কুলদীপ এবং ওয়াশিংটন সুন্দর আরো 2 জন স্পিনারের অপশন রয়েছে ক্ষেত্রে, ঠিক আছে। এদের দুজনের মধ্যে যে কোনো একজন অবশ্যই খেলবে। 3 জন স্পিনার নিয়ে তো ভারত অবশ্যই নামবে, যাদের ছাড়া একজন রিপ্লেসমেন্ট তো অবশ্যই থাকবেন, এবং সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরের সম্ভাবনা একটু বেশি। কুলদীপ যাদব অবশ্যই ভালো স্পিনার, এটা আমি জানি, কিন্তু ওয়াশিংটন সুন্দরের সম্ভাবনা এই কারণেই বেশি কারণ ব্যাটিংটা তিনি করতে পারেন। মেবি ভারতীয় দল কোথাও না কোথাও গিয়ে ব্যাটিং এর অপশন খুঁজছে, মেবি। সুন্দর বোলিংটা অবশ্যই ভালো করেন এবং ব্যাটিংটা আরো বেটার করতে পারবেন কুলদীপের থেকে, সুতরাং আমার মতে আরেকজন স্পিনার হিসেবে আমি এক্ষেত্রে 9 নম্বরে সুন্দরের নামটাই বলবো, আর ব্যাটিং অর্ডারে তাকে আগে আনা যেতে পারে, ব্যাটিংটা ভালো করেন, সুতরাং একজন স্পিনার এক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর থাকবে, ঠিক আছে। কুলদীপও থাকতে পারেন, যদি 3 জন স্পিনার নিয়ে খেলানো হয় তবে সুন্দরের চান্স বেশি। এবার আরেকজন বোলার 11 নম্বর যে জায়গাটা আমি খালি রেখেছি, মোহাম্মদ সিরাজ। তিনি তো রয়েছেন, প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন, কিন্তু মনে করে দেখুন সিরাজ কতগুলো ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন, পানিনি, ম্যাক্সিমাম পেস বোলিংটা বুমরাই করে গেছেন একদিক থেকে। সুতরাং এক্ষেত্রে একটা জিনিস ভাবা হতে পারে যে সিরাজ ঠিক আছে প্রথম ম্যাচে বোলিং পাননি, কিন্তু দ্বিতীয় ম্যাচে নামানো হোক, একটা অতিরিক্ত পেসারের অপশন থাকবে। আবার ভাবা হতেও পারে যে কি হবে, লাভ তো নেই, সিরাজ তো ওই মাঝে মাঝে ঘুরে ফিরে বোলিং করতে আসছে, নর্মালি স্পিনাররাই বোলিং করছে, সেক্ষেত্রে চলো আরেকজন স্পিনার নামিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে 4 জন স্পিনার নামবেন, কুলদীপ যাদব পড়ে রইলেন, সেক্ষেত্রে কুলদীপ নামবেন, অথবা যদি আরেকজন পেসার নিয়ে ভারত নামে সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ থাকবে। তো আমার মতে এরকম একটা প্লেইং ইলেভেন হতে পারে। অনেক বদল হচ্ছে, রাহুল নেই, জাদেজা নেই, গিল শ্রেয়াস এখনো কিছু নিশ্চয়তা নেই, সিরাজের ব্যাপারটাও, তো এরকম টিম হতে পারে। ওপেনিং এ রোহিত এবং জয়সওয়াল, 3 নম্বরে গিল এবং পাতিদারের মধ্যে যে কোনো একজন, মেবি গিলার একটা সুযোগ পাবেন, 4 নম্বরে পাতিদার এবং সরফরাজের মধ্যে যে কোনো একজন, এক্ষেত্রে 50-50 কে খেলবেন ওরকম ভাবে বলা আছে না, 50-50, ঠিক আছে। 5 নম্বরে শ্রেয়াস এবং সরফরাজের মধ্যে যে কোনো একজন, শ্রেয়াসের চান্সই বেশি এক্ষেত্রে। 6 নম্বরে শ্রীকার ভারত এবং জুরেলের মধ্যে একজন, ভারতেরই চান্স বেশি। 7 নম্বরে অক্ষর, 8 অশ্বিন, 9 নম্বরে ক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর, ব্যাটিং অর্ডারে চেঞ্জ হতে পারে। 10 নম্বরে বুমরা এবং 11 নম্বরে সিরাজ এবং কুলদীপের মধ্যে যে কোনো একজন। তবে এক্ষেত্রেও আমি বলতে পারছি না কে এগিয়ে রয়েছেন। স্পিন তো এক্ষেত্রেও হবে, প্রথম দিন থেকে স্পিন না হলেও স্পিন অবশ্যই হবে। এবার দেখা যাক, যদি 4 স্পিনার নামে তাহলে তো ভালোই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইংল্যান্ড খুব ভালো মতন স্পিন মোকাবিলা করেছে। তারা ব্যাসবল খেলতে পারেনি বটে, কিন্তু 400+ রান করেছে, এবং অলিপো, বেন স্টোকস, অলিপো যেভাবে ব্যাটিং করেছেন, আরো বেটার বোলিং করতে হবে। ভারতের জন্য একটা সুখবর হতে পারে, সম্ভবত জ্যাক লিচ খেলতে পারবেন না এই ম্যাচে, তার জায়গায় আরেকজন যে ইংল্যান্ডের স্পিনার রয়েছেন বাশির, তাকে খেলানো হতে পারে, আর দেখা যাক। তবে এবার কামব্যাক করতে হবে, এইটুকুনি বলতে পারি। এমনি ডাব্লিউটিসির যে পয়েন্টস টেবিল সেখানে অনেকটা পিছিয়ে গেছে ভারত, যদি আবারও ভারত ফাইনাল খেলতে চায় তাহলে কিন্তু এবার কামব্যাক করতে হবে। এই সিরিজ কোনোভাবে হারা যাবে না, সিরিজ ছাড়ুন, এই সিরিজ থেকে আর একটা পয়েন্টও নষ্ট করা যাবে না। সে ড্র বলুন, হার বলুন, বা পেনাল্টিতে পয়েন্ট কাটা যেগুলো হয় স্লো ওভার রেটের কারণে, একটা পয়েন্টও নষ্ট করা যাবে না। কারণ এটাও মাথায় রাখতে হবে, এই ডাব্লিউটিসি সাইকেলে কিন্তু ভারত অস্ট্রেলিয়াতে যাবে বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে, এবং সত্যি কথা বলতে সেই কনফিডেন্সটা কিন্তু পাচ্ছি না যে ভারত আরামসে অস্ট্রেলিয়াতে গিয়ে আবারও সিরিজ জিতে ফিরবে। একটু কনফিডেন্স পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। এবার সেই কনফিডেন্সটা যদি সমর্থকরা যাতে ফিরে পায়, তার জন্য কিন্তু এবার টিমকেই ভালো প্রদর্শন করতে হবে।